লক্ষ্মী পূজার পর দিন পাঁচেক কেটে গেছে। তখন পরিবেশে ধীরে ধীরে মিশতে শুরু করেছে আসন্ন শীতকালের হিমেল প্রবাহ। আমি যথারীতি কালী পুজো পর্যন্ত একটা টানা ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছি। যেদিনের কথা বলছি সেদিন বিকেলে তারানাথের বাড়িতে যাওয়ার কথা এক প্রকার আগের থেকেই হয়েছিল আমাদের মধ্যে, কিন্তু কিশোরী যে অমন অপ্রত্যাশিতভাবে আমায় নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়বে সেটা বুঝতে পারিনি। এমনকি এতটাই উত্তেজনাপূর্বক মটলেনের ওই জীর্ণ বৈঠক ঘরে এসে পৌঁছালাম যে রাস্তায় বারংবার এই ব্যস্ততার কারণ তাকে জিজ্ঞেস করা সত্ত্বেও সে আমায় কিছু বলেনি। ওর মুখ দেখেই বুঝেছিলাম মারাত্মক কোনো একটা ঘটনার সাক্ষী হয়েই ও তারানাথের কাছে ছুটেছে। তারানাথ তক্তপোষে বসে একটা বাটিতে করে খই নাড়ু খাচ্ছিল। কিশোরী শটাং তার সম্মুখের চেয়ারে বসে প্রশ্ন করল, না মানে ঠাকুরমশাই, ব্যাপারটা এতটাই অবাস্তব যে বলতেও আমার খুব সংকোচ বোধ হচ্ছে। তারানাথ চোখ বুজে মৃদু হাসল, তারপর বলল, তোমাদের কাছে আমার বলা সবকিছুই তো অসম্ভব লাগে, তাই জন্যে কি আমি চুপ করে যাই নাকি? যা ঘটেছে বা দেখেছো তোমার চোখে সেটা তো লোকের বিশ্বাস করা বা না করায় মিথ্যে হয়ে যাবে না, তাই বিলম্ব না করে বলে ফেলো। কিশোরী হাতের ইশারায় আমাকে জল দিতে বলল। পাশের টেবিলের ওপরে রাখা কুজোর থেকে এক ঘটি জল নিয়ে আমি কিশোরীর হাতে দিলাম। কিশোরী এক ঢোকে পুরোটা জল খেয়ে নিয়ে বলল, ঠাকুরমশাই, আজ যা দেখিয়ে এলাম এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই, বরং এটা বলতে পারেন সমস্তটা এখনও আমার মন বুঝে উঠতে পারেনি, বা আমার শিক্ষা বা বিবেচনা কোনো মতেই ব্যাপারটা মেনে নিতে পারছে না। আমারই অফিসের কেবিনে স্বপন বেশ কয়েকদিন আসছে না দেখে কৌতূহলবশতই আজ স্নান করে একটু হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে গিয়েছিলাম। তখনও বিভূতি আসার খানিক দেরি ছিল। তার বাড়িতে গিয়ে শুনি স্বপন বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। ওর স্ত্রী আমায় ঘরে নিয়ে যেতেই ওকে দেখে বিস্ময়ে চমকে উঠলাম। জানি না কতটা তোমরা বিশ্বাস করবে, দেখি স্বপন আর আগের মতো নেই। ওর মুখের চিবুকে একটা আশ্চর্য পরিবর্তন এসেছে। সেটা আগের থেকে এখন অনেক সরু এবং বিশেষ করে তার নাকটা, হ্যাঁ, তার মোটা নাকটা এখন আর মোটা নেই, তা অপেক্ষাকৃত এখন অনেক সরু হয়ে গেছে। এটা কি করে সম্ভব ঠাকুরমশাই? নাকি সমস্তটাই আমার চোখের ভুল? হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না। কিশোরীর কথাগুলো শুনে মনে পড়ল গতকালকেও এই রকমের কিছু কথা কিশোরী আমার সামনে বলছিল, কিন্তু ব্যাপারটা এতই অপ্রাকৃতিক যে এখন ওর মুখে কথাগুলি মন দিয়ে শোনার পরও একেবারে চুপ করে থাকতে পারলাম না। বললাম, তোমার কি মাথাটা শেষ হয়ে গেল নাকি? মানুষের চেহারা আবার বদলে যেতে পারে নাকি? হ্যাঁ, পারে। আমিও কিশোরী সবিস্ময়ে তারানাথের দিকে তাকালাম। বললাম, বলেন কি? ঠিকই বলছি, মানুষের চেহারা বদলে যেতে পারে, এবং এই অভিজ্ঞতা আমার জীবনেও একবার ঘটেছে। যতটুকু অবিশ্বাস ছিল কিশোরীর প্রতি, তারানাথের মুখে এই কথাটি শোনার পর তার পরিমাণ কিছুটা হলেও কমল। বলতে বাধা নেই, তারানাথের বলা কাহিনীগুলো এখন রীতিমতো আমরা বিশ্বাস করতে শুরু করেছি। আমি তারানাথের শান্ত মুখের দিকে তাকিয়ে বললাম, কাহিনীটা বলবেন? তারানাথ ঈষৎ মাথা নেড়ে বললে, না বলার কোনো কারণ নেই, তবে বিশ্বাস যদি না করো তবু আমায় বলার কোনো দরকার নেই, কারণ মন ভরা অবিশ্বাস নিয়ে অবিশ্বাসযোগ্য শ্রোতাদের সামনে একের পর এক মন গড়া কাহিনী তো বলতে পারি না। তাই কাহিনীর সাথে আমার বাচনভঙ্গি ও বিশ্লেষণের কিছু ফারাক থাকলেও থেকে যেতে পারে। কি বলো কিশোরী? কিশোরী তখন বিস্ময়ে জবুথবু। পরপর দুবার মাথা নেড়ে ও যে কাহিনীটি শোনার জন্য অত্যন্ত পরিমাণে উত্তেজিত তার প্রমাণ দিল। তারানাথ এক চুমুকে পেয়ালার অবশিষ্ট চা একসাথে কণ্ঠস্থ করে একটা সিগারেট ধরালো।
তারপর বলল, এ আমার ভবঘুরে জীবনের মাঝের দিকের ঘটনা। মুর্শিদাবাদ শ্মশানে অলোকানন্দ মুখুজ্জে নামে এক গুরুজির সাথে বেশ কয়েকদিন কাটানোর পর গুরুজি দূরের গ্রামে কোনো এক অষ্টম প্রহরের অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে চলে গেলেন। আমাকেও কয়েকবার বলেছিলেন, কিন্তু আমার মন যেতে চাইল না। ঘর ছেড়েছি তো আর আমোদ প্রমোদ বিনোদনের জন্য নয়, এই ত্যাগের কারণ ভিন্ন। মনে মনে কঠোর সংকল্প করেই নিয়েছিলাম, যেভাবেই হোক উচ্চমানের সাধক আমায় হতেই হবে। গুরুজি চলে যাওয়ার পরও দুদিন সেখানেই ছিলাম। মনস্থির করলাম কোন দিকে যাব, কারণ একটা কথা ঠিক, আমি সবসময় রাম জয়পুরের দিক এড়িয়ে চলতাম। বীরভূমের শ্মশানের মাতু পাগলি কথাটা আমায় ভুল বলেনি। আমার ভেতরে বাড়ির টান মাঝে মাঝে জেগে উঠত সেই সময়কালে। কত হতাশ হয়েছি জীবনে। যাক, সেসব কথা দুদিন বাদে পূর্ব দিক ধরে হাঁটতে হাঁটতে দিন শেষ হলো এক চাষের জমির মাঝে। দুপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত এবং তার ফাঁকে ফাঁকে মাথা চাড়া দিয়েছে অহেতুক জন্মে ওঠা সর্ষে ফুলের গুচ্ছ। বোধহয় এর আগে এই জমিগুলিতে সর্ষে চাষ করা হয়েছিল। আমি আল ধরে আরো একটু এগিয়ে গিয়ে একটা 4 জমির সংযোগস্থলে পৌঁছালাম। সমকোণ বরাবর চারিদিকে রাস্তা চলে যাওয়ায় এখানকার পরের আয়তন অপেক্ষাকৃত বড়। ঠিক করলাম সেখানেই বসে আজকে রাতটা কাটিয়ে দেব। পুঁটলিতে 2টো পাকা কলা আর কিছু বাতাসা ছিল। গুরুজি কাল গঙ্গা পুজো করে ওই প্রসাদ আমায় দিয়েছিলেন। সেগুলোই আমার রাতের খাবারের যোগান দিল। সে তোমাদের কি বলবো, তখনকার সময় যে রজনী আমরা দেখেছি তেমন রাত এখন আর পাওয়া যায় না। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝে সেই যে আমি বসে আছি প্রকৃতির একমাত্র উন্নত প্রাণী হয়ে, তবুও এক মুহূর্ত একা বোধ করতে দিচ্ছে না আমায় পরিবেশ। শীতের রাতের সনসনে উত্তরে হাওয়া আর তার সঙ্গে ভেসে আসা দূরের কোনো অজানা গ্রাম থেকে পদাবলী কীর্তনের সুর। আকাশে বাতাসে স্পষ্ট দৈব আবির্ভাব অনুভব করছিলাম। রাত তখন কত হবে জানি না, কিছুক্ষণের জন্যে চোখটা আমার বোধহয় লেগে এসেছিল। হঠাৎ ঘোর কাটলো একটা ফিনফিনে গলার শব্দে। কে বাবা তুমি? এই শীতে রাতে মাঠের মধ্যে একা একা বসে আছো কেন? চমকে উঠে তাকিয়ে দেখি একজন বছর 50-60-এর বৃদ্ধ হাতে একটা হ্যারিকেন নিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। বললাম, আমি পথে পথে ঘুরি আর জগৎমাতার আরাধনা করি। আজ পথ হাঁটতে হাঁটতে এইখানে এসে সন্ধ্যা হয়েছে, তাই এখানেই আস্তানা করেছি। গ্রাম কত দূর এখান থেকে বাবা? তুমি ব্রাহ্মণ? আমি ইতিবাচক মাথা নাড়লাম। বেশ বেশ, শোনো বাবা, বেশি দূরে নয় গ্রাম এখান থেকে। গ্রামের মুখেই আমার বাড়ি। তাই বলছিলাম, এই রাত দুপুরে এখানে না বসে থেকে আমার বাড়িতেই চলো না। ঘরে আমার একটা চৌকি আছে, ওতে দুজনেরই হয়ে যাবে বাবা। বৃদ্ধের আতিথেয়তায় আপ্লুত হয়ে গেলাম। যাযাবরের মাথার উপরে ছাউনির প্রতিশ্রুতি পেলে তা কখনোই প্রত্যাখ্যান করা সম্ভব নয়। অগত্যা রাজি হয়ে তার সাথে হাঁটা শুরু করলাম। কথায় কথায় জানতে পারলাম বৃদ্ধের নাম রামজীবন দাস। কৌতূহল চাপা না রেখে প্রশ্ন করলাম, আচ্ছা, এত রাতে আপনি এদিকে কেন এসেছিলেন জানতে পারি? আমি এসেছিলাম পশ্চিমের দিঘিতে ঘূর্ণি পাততে। এই পথের থেকে আমার ফেরার কথা নয়। ভালোই হয়েছে ফিরলাম, নইলে এত রাতে বামুন সেবা করার সুযোগ পেতাম কই। এই জাতীয় বিশ্বাসে কোনো রকম অভিব্যক্তি প্রকাশ করা বন্ধ করে দিয়েছি আমি তখন। সে সময় বাড়িতে ব্রাহ্মণ সেবা করতে পারলে গৃহস্থের কল্যাণ হতো বলে সবাই মনে করত। রামজীবনের বাড়ি কিন্তু বেশি দূরে নয়,
মিনিট 10-এর মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। বাড়িটি একচালা, 4টে মাটির দুর্বল দেওয়ালের ওপরে কোনো রকমে সামনের দিকে কাত হয়ে একটা বিচুলির ছাউনি দেওয়া আছে। ঘরের তালা বলতে একটা মোটা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি দড়ি, 2টি কড়াকে একত্রিত করে শক্ত করে বাঁধা আছে। রামজীবন সেই দড়ির গিট খুলতে খুলতে বলল, বাবা, তুমি হাত পা ধুয়ে নাও। সকালে রান্না করা 2টো ভাত আর চুনো মাছ দিয়ে কাঁচকলার ঝোল সব রয়ে গেছে। যদি তোমার আমিষে আপত্তি না থাকে সেগুলো তুমি খেতে পারো। আমিষে আমার কোনো দিনই আপত্তি নেই, শুধু কিছু বিশেষ সাধনার আগে আমিষ খাবার ভক্ষণ করা যায় না, সেগুলো মানতেই হতো। তাছাড়া তন্ত্র মতে সেভাবে খাবার বস্তু বা বিষয়ের উপরে তেমন কোনো বিধিনিষেধ নেই। কিন্তু বললাম, না না, কোনো অসুবিধা নেই, খিদে পেলে খেয়ে নেব। সৌজন্যতার খাতিরে বললাম ঠিকই, তবে বৃদ্ধ কিন্তু আমার মনের কথা কিভাবে যেন বুঝতে পারল। মৃদু হেসে বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বাড়ছি। রামজীবনের দেওয়া 1 ঘটি জল আর একটা ছোট কেরোসিনের বাতি নিয়ে যখন বাইরে এলাম, তখনই প্রথম লক্ষ্য করলাম ব্যাপারটা। আমি উঠোনের যেই প্রান্তে দাঁড়িয়ে আছি সেখান থেকে সোজা পূর্ব দিক বরাবর আকাশের রং ঈষৎ নীল। শুধু নীল নয়, আরো কিছুক্ষণ একই দিকে চেয়ে থাকার পর দেখলাম ওই ঘন নীলচে আকাশের অভ্যন্তর থেকে ছুটে গেল ওই রং প্রবাহের উৎস, অর্থাৎ একটা নীল উল্কা। মনে পড়ে গেল বাবার মুখে শোনা সেই অমর জীবনের কাহিনীটা। ওনার মুখে এই রকম একটা প্রকৃতির উল্লেখ আমি শুনেছিলাম। তাহলে কি আমায় কোনো সংকেত দেওয়া হলো এটার মাধ্যমে? পরক্ষণেই আকাশ একেবারে স্বাভাবিক। আমি হাত পা ধুয়ে ওদিকে আরো একবার তাকিয়ে ঘরে চলে এলাম। রামজীবন এদিকে কলার পাতায় মোটা চালের ভাত, মাছের চচ্চড়ি সব সাজিয়ে রেখেছে। কি চমৎকার বৃদ্ধের রান্না! এটা ওটা গল্প করতে করতে রামজীবন হঠাৎ চুপ হয়ে গেল। তার দিকে চোখ পড়তেই দেখলাম সে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে, এবং সেই ভাবনায় যে স্বস্তিসূচক কিছু চলছে না তার প্রমাণ বহন করছে তার কপালে পড়া ভাঁজগুলো। বললাম, কি ব্যাপার, কি ভাবছেন? রামজীবন ইতস্তত করে বললে, লোক মুখে শুনেছি তান্ত্রিক বা ওঝারা নাকি অনেক উপায় জানে অপ্রাকৃতিক কোনো বিষয় থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার। তুমিও যখন এই পথেই রয়েছ, আমি তোমার একটা বিষয় জানতে চাই। কোন বিষয়? রামজীবন একটু গুছিয়ে বসে বলল, আমাদের গ্রামের জমিদার চন্দ্রকমল রায় একটা অস্বাভাবিক সময়ের শিকার হয়েছে। যদিও শুধু ও নয়, এই একই জিনিসের শিকার হয়ে চলেছে ওর পূর্বপুরুষ আদিনাথ রায়ের সময় থেকেই। সমস্ত রকম ডাক্তার ভর্তি করেও কোনো ফল হচ্ছে না। কোনো অসুস্থতা নাকি? তাহলে তো বোধহয় বেঁচে যেত। তবে আমার মনে হয় এটা অসুস্থতা নয়। একই সময় একই বয়সের গণ্ডিতে এসে ঠিক বিবাহের পূর্বেই যদি সেই ছেলে মারা যায়, তবে কি আর ব্যাপারটা অসুখ বলে মেনে নেওয়া যায়? কথাটা শুনে আমি বিস্মিত হলাম। বললাম, আমায় একবার নিয়ে যেতে পারেন ওই বাড়িতে? তুমি যাবে? এইটা তো খুবই ভালো কথা। আমি কাল সকালেই তোমায় নিয়ে যাব সেখানে। রাত্রে আর বিশেষ কোনো কথা হলো না এই ব্যাপারে। সকালে ঘুম ভেঙে আমি সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে পড়লাম। বিস্ময়ে ভয়ে নিজের অস্তিত্বের উপর অবিশ্বাস জন্মালো মুহূর্তেই। দেখলাম সবুজ মাঠের প্রান্তরে যেই 4টে পরের সংযোগস্থলে আমি কাল রাতে বসেছিলাম, ঠিক সেই স্থানেই আমি কখন শুয়ে ঘুমিয়ে পড়েছি।
অর্থাৎ এতক্ষণ যা দেখলাম সবই আমার স্বপ্ন। মাথার উপরে দুটো কাক হঠাৎ কোথার থেকে এসে চরকি কাটতে শুরু করলো। এ মোটেও ভালো সংকেত নয়। তবে মন ইতিমধ্যেই স্থির করে নিয়েছে যে জমিদার চন্দ্রকমল রায়ের ভিটেতে আমায় একবার যেতেই হবে, কারণ তখনও পর্যন্ত আমি কোনোদিনই একেবারে ভিত্তিহীন স্বপ্ন দেখিনি। গুরুজি বলে দিয়েছিলেন, তোমার নিকটস্থ কোনো মানুষ বিপদে থাকলে তুমি যে কোনোভাবে তার পূর্বাভাস পাবে। দিনের আলোয় চারিদিক একবার চোখ ঘুরিয়ে নিতেই উত্তর দিকে কিছু কাঁচা বাড়িঘর চোখে পড়ল। অগত্যা সেদিকেই এগোলাম। মাঠের প্রান্তরে যেখানের থেকে গ্রামের রাস্তা শুরু হয়েছে সেখানে পৌঁছেই দেখি একজন মধ্যবয়স্ক লোক দুটি বলদ নিয়ে এই পথেই এগিয়ে আসছে। তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, জমিদার চন্দ্রকমল রায়ের বাড়ি কি এই গ্রামেই? লোকটি সজ্জন। আমার গলায় পইতে দেখে সম্ভ্রমের সাথে বললেন, আগে হ্যাঁ ঠাকুর মশাই, এই রাস্তা দিয়ে সোজা চলে যান। হাফ মাইল যাওয়ার পরই একটা মোটা শটকা গাছ দেখবেন, সেখান থেকে বাদিক চলে গেলেই পেয়ে যাবেন জমিদার বাবুর বাড়ি। অসুবিধা হবে না, ওখান থেকেই বাড়ির ফটক দেখা যায়। আসি ঠাকুর মশাই, এখন আসি। আমি ধন্যবাদ জানিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে যে কটা বাড়ি চোখে পড়ল প্রতিটিতেই দেখলাম বউমেয়েরা বসে বসে মাটির হাঁড়িতে রং করছে। আগের করে রাখা কিছু হাঁড়ির কারুকার্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। গাছে গাছে দোয়েল খেলছে আপন মনে। কয়েকটা বিবস্ত্র ছেলে পুলে সারা গায়ে কাদা মাটি মেখে একটা ঘুড়ি নিয়ে কাড়াকাড়ি করছে। জমিদার বাড়ি পৌঁছতে কোনো অসুবিধে হলো না, তবে স্বপ্নে দেখা ঘটনাটার মর্ম যে ভুল নয় তাই বাড়ির প্রধান ফটকের সামনে আসতেই বুঝতে পেলাম। পুরো বাড়িটাকে কেন্দ্র করে একটা কালো মসলিনের মতো বলয় ঘোরাফেরা করছে। এ বলয় অশুভ সংকেত বহন করে আনে। এর আগেও বহুবার বিভিন্ন কাহিনীতে তোমাদের এই বলয়ের উল্লেখ আমি করেছি। এই ছায়া সবাই দেখতে পায় না, আমিও কিভাবে দেখি সেটার যুক্তিযুক্ত কারণ আমি বলতে পারবো না। প্রধান ফটক পেরিয়ে বাড়ির প্রাঙ্গণে পা রাখতেই দেখলাম দুজন লোক ব্যস্ত হয়ে বারান্দা থেকে নেমে আসছে। একজন দ্রুত হেঁটে আমার পাশের থেকে বেরিয়ে গেল। হাতের ব্যাগ দেখে অনুমান করলাম ইনি একজন ডাক্তার হবে হয়তো। অন্য লোকটি কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে চেয়ে থেকে আমার দিকে হাত জোর করে এগিয়ে এলো। আমি অনুমান করে বললাম, আপনি কি জমিদার চন্দ্রকমল রায়? এই প্রশ্ন করাটা যদিও আমার স্বাভাবিক ভদ্রতায় বাধা দেয়, তবুও নির্দিষ্ট কিছু কারণবশতই সেই লজ্জা আমায় ত্যাগ করতে হলো। জমিদার অনেক দেখেছি সেই সময়ের মধ্যে, কিন্তু এমন সাধারণ পোশাক পরিচ্ছদ পরিহিত অযত্ন লালিত মানুষ যে জমিদার হতে পারে তার আঁচ আমি এর আগে কোনোদিনও পাইনি। উনি কিছুমাত্র বিব্রত না হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আমি সেই ঠাকুর মশাই। এমনিতেই এক মহা সংকটে পড়ে আছি আমি। এই সময় ব্রাহ্মণ সন্তানের আগমন যে সত্যিই অনুকূল। কিরে রঘু, কোথায় আছিস? এক ঘটি জল নিয়ে আয়। ব্যস্ত হবেন না রায়বাবু, আমি আপনার বিপদের কথা জানতে পেরেই এখানে এসেছি। কিভাবে জেনেছি জানতে চাইবেন না, কারণ আমিও আপনাকে সেটা বোঝাতে পারবো না। আগে চলুন, আপনার কাছ থেকে আগে সবটা শুনি। উনি ব্যস্ত সমস্ত হয়ে আমায় নিয়ে গেলেন বাড়ির বারান্দার উপরে। এ বাড়ির জমিদার শুধু নয়, বাড়িটা দোতলা হলেও এটার স্থাপত্য যে বহু প্রাচীন তা এর জায়গায় জায়গায় গর্ত হয়ে যাওয়া মেঝে দেখলেই বোঝা যায়। জমিদার বাবু আমায় নিয়ে বসলেন তার বৈঠকখানায়। ততক্ষণে রঘু নামের ভৃত্যটি বৈঠক ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। চন্দ্রকমল বাবু ওকে হাতের ইশারায় ঘটিটা ওখানে নামিয়ে চলে যেতে বললেন। সেও কর্তার হুকুম অনুযায়ী সেটা দরজার সামনে নামিয়ে রেখে চলে গেল।
এবার রায়বাবু বলতে শুরু করলেন এক ভয়ঙ্কর প্রাচীন ঘটনা। এই ঘটনার সূত্রপাত হয়েছে আমার 3 পুরুষ আগের থেকে। আমার প্রপিতামহ ঘোর তান্ত্রিক ছিলেন। গৃহত্যাগ করে প্রায় 10 থেকে 15 বছর বাইরে কাটিয়েছিলেন। বহু বছর পর তিনি যখন ফিরে এলেন, তখন থেকেই শুরু হলো ওনার দাদা ও ওনার মধ্যে তুমুল অশান্তি। যদিও ওনারা 3 ভাই ছিলেন, কিন্তু এক ভাই থাকতেন অন্যত্র। অশান্তির মূল কারণ বিষয় সম্পত্তি ও জমিদারিত্বের ক্ষমতা দখল। সেই অশান্তি এমন পর্যায়ে পর্যন্ত পৌঁছায় যে বড় দাদা প্রতাপরঞ্জন রায় তাঁর ভবঘুরে ভাইকে গলা টিপে হত্যা করেন। কিন্তু সেটা করার পরে তিনি আরো বিপাকে পড়ে যান। তাকে এই কাজ করতে দেখে ফেলেন তাঁরই স্ত্রী তিরুবালা। ক্রমে তাঁর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বাড়ির কাউকে সহ্য করতে পারেন না। স্ত্রীও তার শোবার ঘর পর্যন্ত আলাদা করে ফেলেন। খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে ওই ঘরেই তিনি পড়ে থাকতেন। মাঝে মাঝে চেয়ে চেয়ে কেঁদে উঠতেন, আবার মাঝে মাঝে একা একাই হাসতেন। শেষে উনি একদিন ঘর থেকে বেরিয়ে ওনার স্ত্রীর কাছে এলেন। তখন ওনার শরীরের অবস্থা দেখে বাড়ির সবাই চমকে উঠল। শীর্ণকায় শরীর দেখলে মনে হয় কঙ্কালের উপর কোনো মতে একটা চামড়া আটকানো আছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তিরুবালা, রতনকে বাঁচানো যাবে না। তুমি চেষ্টা করেও রাখতে পারবে না। নিতাইকে নিয়ে ভালো থেকো। এই রতন ছিল তার বড় ছেলে এবং নিতাই ছিল ছোট। এই কথা বলে যাওয়ার কিছুদিন পরেই প্রতাপ রঞ্জনকে তার ঘরে মৃতভাবে আবিষ্কার করা হয়। এই সময় থেকে শুরু হলো এই বাড়িতে বড় ছেলের মৃত্যু লীলা। কিন্তু সময় ও বয়সের একটা আশ্চর্য পরিবর্তন ঘটে গেল সবার ক্ষেত্রে। এ বাড়ির বড় ছেলের বিবাহের প্রস্তাব পাকাপাকি হলেই তার মধ্যে সম্পূর্ণ প্রতাপ রঞ্জনের মতোই ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়। তার ছেলে রতনের ক্ষেত্রেও একই পরিণতি হয়েছিল। তবে আরো একটি আশ্চর্যের ব্যাপার হলো, ঈশ্বরের নিষ্ঠুর লীলায় যতবারই কোনো কন্যা সন্তান জন্ম দিয়ে এই ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করা হয়েছে, ততবারই প্রত্যেকে ব্যর্থ হয়েছে। তারপর থেকে আর এই বাড়িতে কন্যা সন্তান জন্মায়নি। আমি অবাক হয়ে পুরোটা শুনলাম। প্রশ্ন করলাম, আচ্ছা, আপনারাও কি 2 ভাই ছিলেন? হ্যাঁ, কিন্তু দাদা মারা গেছে সেই একইভাবেই। আমার বাবার দাদা সূর্যভূষণ রায়, তাঁরও মৃত্যু হয়েছে একইভাবে। অনেক ওঝা তান্ত্রিক দেখানো হয়েছে ঠাকুর মশাই। ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা জলের মতো খরচ করা হয়েছে, কিন্তু কোনো উপায় হয়নি। এখন আমার বড় ছেলেরও সেই একই অবস্থা। সম্পূর্ণ ব্যাপারটা শুনে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ বসে রইলাম। তারপর বললাম, আপনার বড় ছেলের কাছে একবার আমায় নিয়ে যাবেন? ঠাকুর মশাই, ওর অবস্থা একই রকম। ঘর থেকে কোনো মতেই বাইরে আনতে পারছি না। বিছানায় শোয় না, ঘরের কোণে গুটি মেরে বসে থাকে। জিদ করে ওর কাছে গেলে কখনো কখনো বিরূপ আচরণ করে, এমনকি হাত তুলেছে আমার উপরে। আমি নিশ্চিত এটা এমন কোনো একটা মানসিক রোগ যা আমাদের পারিবারিক সূত্র ধরে এগিয়ে চলেছে। আপনি হয়তো বিষয়টা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। আসুন ঠাকুর মশাই। আমি জমিদার বাবুকে অনুসরণ করে দোতলা সিঁড়ি দিয়ে উঠে লম্বা বারান্দা পেরিয়ে পৌঁছালাম দক্ষিণ দিকের একদম কোণার ঘরটির সামনে। দরজা ভেজানো ছিল। চন্দ্রকমল হালকা ঠেলতেই সেটা খুলে গেল। ঘরের প্রতিটা জানালা বন্ধ থাকায় ভেতরটা যথেষ্ট অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। রায়বাবু নিচু গলায় বললেন, আপনি ভেতরে যান ঠাকুর মশাই। আমায় দেখলে খুব উত্তেজিত হয়ে উঠছে জয়ন। বলে উনি দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘরের ভেতরে এক পা রাখতেই আমার শরীরের রক্ত জল হয়ে গেল।
দেখলাম ঘরের কোণ থেকে দুটো উজ্জ্বল সবজে চোখ নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। ঠিক যেমন অন্ধকারে জানোয়ারদের চোখ জ্বলে, তার থেকে কিছুটা দূরেই একটা বন্ধ জানলার নিচের থেকে সরু হয়ে ঘরে আলো প্রবেশ করছে। আমি পা টিপে টিপে সেদিকেই এগোলাম। ঘরের মধ্যে যে গন্ধ ম ম করছে তা কি শুধু আমিই পেলাম নাকি জমিদার বাবু এর আগে পেয়েছেন, সেই প্রশ্ন একবার মাথায় পাক খেয়ে বেরিয়ে গেল। সেই চোখ এখনো স্থির আমার দিকে তাকিয়ে, এমনকি তার দৃষ্টি যে আমার স্থান পরিবর্তনের সাথে সাথে জায়গা বদল করছে তাতেও সন্দেহ নেই। আমি হাতড়ে হাতড়ে জানলার শেকল নামিয়ে এক ধাক্কায় জানলাটা খুলে দিতেই সেই হাড়হিম করা দৃষ্টির অধিকারী উধাও হলো। কারণ যে দৃষ্টি এতক্ষণ আমার দিকে নিবন্ধ ছিল তার উচ্চতা প্রায় আমার নাক বরাবর, কিন্তু এখন সেই একই স্থানে গুটি মেরে বসে আছে একটি শীর্ণকায় নোংরা ফাটা বস্ত্র পরিহিত যুবক। আমাকে হাতের ইশারায় সে বারবার ঘরের থেকে বাইরে চলে যেতে বলছে। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। ওর কপালে একটা সাম্প্রতিক কাটা দাগ, ছেলেটির নিঃশ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিকভাবে অস্থির। ঠোঁটের কোণ থেকে একটা কালছিটে তরল গড়িয়ে পড়ার ছাপ। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে জয়ন? একটু গুমড়ে উঠে চুপ হয়ে গেল ছেলেটি। পরক্ষণে চোখ বুজে দেয়ালে এলিয়ে পড়ল ছেলেটি। বুঝলাম ছেলেটি আমার ডাকে সাড়া দেবে না। আমি ঘর থেকে বেরিয়ে আবার দরজা বন্ধ করে দিলাম। ততক্ষণে আমি বুঝে গেছি জয়নের উপরে কোনো যোগিনী ভর করেছে। কিন্তু এটাই যদি রায় পরিবারের বংশানুক্রমে মৃত্যুর কারণ হয়, তবে এই হাঁকিনী বা যোগিনী অতিমাত্রায় ভয়ঙ্কর শক্তিশালী। আমি রায়বাবুকে বললাম, একটা ঘরে আমায় কিছুক্ষণ একা থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? আমি কিছু বিষয় একটু বিবেচনা করতে চাই। অবশ্যই ঠাকুরমশাই, আসুন আসুন, আমার সাথে আসুন। লম্বা বারান্দা ধরে উত্তর দিক বরাবর হেঁটে এসে ঠিক সিঁড়ির মুখের ঘরটা আমার জন্য খুলে দেওয়া হলো। আমি দরজা দিয়ে পুঁটলি থেকে গুরুজির দেওয়া দুটি পুঁথি খুলে বসলাম। এই পুঁথি সর্বসমক্ষে পাঠ করা যায় না, তাতে গুরুজির নিষেধ আছে। গঙ্গা শুদ্ধি হয়ে একান্তে এই ধরনের বিদ্যা জ্ঞানলাভ করতে হয়। তন্ত্র পর্যায়ে শুরু থেকে একদম উচ্চ মার্গের তন্ত্র সাধক হয়ে যাওয়া পর্যন্ত যত প্রকারের পদ্ধতি ও সাধনার দ্বারস্থ হতে হয়, এতে তার সমস্তটাই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা আছে। যেটা নেই তা হলো সাধনার বীজ মন্ত্র। সেটা প্রাপ্ত করতে গেলে সাধকের গুরু সান্নিধ্য অনিবার্য। এই পুঁথিকারই একদম শেষের পৃষ্ঠায় পেলাম আমার প্রয়োজনীয় বিষয়টি। সেখানে লেখা রয়েছে, কোনো ন্যায়পরায়ণ তন্ত্র সাধককে যদি হত্যা করা হয়, তবে তার দেহের থেকে তৈরি ঋণাত্মক শক্তি রয়ে যায় সেই হত্যাকারীর কুলো ধ্বংস করে দেওয়ার জন্য। তান্ত্রিক হতে গেলে যে প্রকার ত্যাগ একজন পার্থিব ব্যক্তিকে করতে হয়, তার প্রতি কুটিলতা ও প্রতিহিংসা পরায়ণ কোনো কাজ করলে তার ফল ভোগ করতে হয় পরবর্তী 7 প্রজন্ম ধরে। এই অভিশাপের থেকে মুক্তি পাওয়ার কোনো গূঢ় উপায় নেই। যেটা আছে তা অতিশয় ভয়ঙ্কর। কিন্তু কি সেই ভয়ঙ্কর পরিণতি, সে বিষয়ে কোনো কিছু বিশ্লেষণ করা নেই ওই পুঁথিতে। ব্যাস এইটুকুই পেলাম সেখান থেকে। দ্বিতীয় খণ্ড বা এর যে আদৌ দ্বিতীয় খণ্ড আছে সে বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, এমনকি গুরুজিও বলেননি। অর্থাৎ 3 প্রজন্ম আগে প্রতাপরঞ্জন তার যে ভবঘুরে তন্ত্র সাধক ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছিল, সে খুব স্বাভাবিক মানুষ ছিলেন না। ঋণাত্মক শক্তি তন্ত্র সাধকের জ্যোতি না ফুটলে জন্মায় না।
একজন তন্ত্র সাধকের জন্য এই শক্তি খুবই উপকারী ও অভয় প্রদানকারী, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এর প্রতিক্রিয়া ঠিক বিপরীত। বীরভূমের শ্মশানে যোগিনী ও হাকিনীদের বশ করার পদ্ধতি আমি জেনেছিলাম মাতু পাগলির কাছের থেকে। সেই পথই আমায় অবলম্বন করতে হলো। ঘর থেকে বেরিয়ে নিচে বৈঠক ঘরে এলাম। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাথা নিচু করে বসেছিলাম রায়বাবুর সামনে। খানিক বাদে বললাম, রায়বাবু, বাড়িতে একটা যজ্ঞের ব্যবস্থা করতে হবে। আপনার ছেলের উপরে অপশক্তি ভর করেছে, আর বেশি দেরি করলে ওর প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমার কথা শুনে জমিদার বাবু ব্যস্ত হয়ে উঠলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, বলুন ঠাকুরমশাই, আমায় কি করতে হবে? আপনার যা যা প্রয়োজন নির্দ্বিধায় আমায় বলুন। বেশি কিছু নয়, কিছু ইট বালি জোগাড় করুন যজ্ঞবেদী তৈরি করার জন্য। 1 পাজা শুকনো বেলকাঠ, সেরখানে ঘি ও পঞ্চজবা ফুলের 3টি মালা। একটাই কথা, যদি রাত 8টার আগে সবকিছু জোগাড় করতে পারেন তবে আজ রাতেই আমি ক্রিয়া সম্পন্ন করব। বাকি আর যে কয়েকটা জিনিস দরকার তা আমার কাছে আছে। সবটা শুনে উনি ব্যস্ত হয়ে ডাকলেন, রঘু, রঘু, এদিকে আয় তাড়াতাড়ি। রঘু দৌড়ে এলো। এই একটু থাকিস কোথায়? মন দিয়ে শোন। 2 পাঁজা বেলকাঠ, 1 সের ঘি আর 3টে পঞ্চজবা ফুলের মালা এক দৌড়ে একটা কাউকে সঙ্গে নিয়ে জোগাড় করে আন সন্ধ্যার আগে। যা যা যা। আর ঠাকুরমশাই, বেদি বানানোর সরঞ্জাম আমি জোগাড় করে দিচ্ছি। জমিদার বাবু চোখে মুখে ছেলের জীবন বাঁচাতে পারার এক অকৃত্রিম আকাঙ্ক্ষা এখন আরো প্রস্ফুটিত। ব্যস্ত হাতে আমায় তামাক জেলে দিয়ে ফোর্সের নলটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। সত্যি আমি ভেবেছিলাম খুব সহজেই পরিত্রাণের পথ আমি পেয়ে গেছি এই যাত্রায়, কিন্তু আমার ধারণা যে সম্পূর্ণ ভুল তা বুঝতে পারবে এই গল্পের শেষে। দাও আর একটা সিগারেট দাও দেখি। তারানাথ গল্পের থেকে বেরিয়ে সিগারেট চাইল ঠিকই, আমরা দুজনে কিন্তু তখনও গল্পের মধ্যে। কি হে? এইবার চটক ভাঙল। বললাম, হ্যাঁ হ্যাঁ, কিশোরে একটা সিগারেট দাও তো। সিগারেট ধরিয়ে তারানাথ একটা লম্বা টান দিয়ে বাইরের দিকে তাকালো। একই সাথে আমাদেরও কানে যেন হঠাৎ করে তুমুল বৃষ্টির শব্দ এসে ধাক্কা খেল। সত্যি, সব গল্পকথকের মধ্যে এই গুণ থাকে না। চোখ, মুখ ও গলার সুরের ওঠানামার এমন মেলবন্ধন এই বৃদ্ধ বন্ধু ঘটাতে পারেন যে বজ্রপাত সহ বৃষ্টি তো দূর, ছোটখাটো কোনো ভূমিকম্প হয়ে গেলেও বোধহয় টের পাব না। তারানাথের আর একটি প্রধান বিশেষত্ব হল, খুব মিশুকে লোক কিন্তু সে নয়। কেবলমাত্র আমরা কজন ছাড়া অন্য কারো সঙ্গে প্রয়োজন ব্যতীত কথা সে বলে না। আমাদের সাথেও বলতো না, যদি না প্রথম থেকেই আমরা কোনো না কোনো তর্কের মাধ্যমে গল্প শুনতে শুরু করতাম। এখন অবশ্যই আর তর্কের প্রয়োজন হয় না। তারানাথ সিগারেটের মাথায় জমে আসা পোড়া ছাইটুকু নারকেলের মালা দিয়ে তৈরি ছাইদানিতে ঝেড়ে ফেলে আবার বলতে শুরু করল, আমার বলে দেওয়া ফর্দ অনুযায়ী সমস্ত সামগ্রী জোগাড় করে আনতে রঘুর সময় লাগলো মাত্র কয়েক ঘন্টা। বৈঠকখানার ঘড়িতে সময় তখন সন্ধ্যা 5:30। দুপুরে কিছু খায়নি, কারণ যজ্ঞের দিন অভুক্ত থাকা বাঞ্ছনীয় না হলেও শুভ। নিরামিষ আহারাদির ব্যবস্থা করতে বলে খামুখা আর জমিদার বাবুকে ব্যস্ত করতে মন চাইল না। এখানে বলে রাখি, জমিদার রায় কিন্তু বিপত্নিক। ছোট ছেলে পড়াশোনার সূত্রে শহরে থাকে এবং বড় ছেলে জয়ন বাবার সঙ্গে পৈতৃক ব্যবসাপাতি দেখাশোনা করত। বাড়িতে সন্ধে দেখালো রায়বাবুর প্রিয় ভৃত্য রঘু। রায়বাবু আমার কাছে এসে বললেন, ঠাকুরমশাই, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, আর কিছু প্রয়োজন হলে বলুন, এখনই ব্যবস্থা করে দেব। বললাম, প্রয়োজনীয় সামগ্রী যা আছে তা দিয়ে কাজ সারা যাবে। আপনি শুধু এই বাড়ির যতগুলি ঘরে আয়না আছে সবকটি কাপড় দিয়ে ঢেকে দিয়ে আসুন। জয়নের ঘরে যে আয়নাটি আছে ওটি থাকবে, ওটাকে ঢাকা যাবে না। নির্দেশ অনুযায়ী জমিদার মশাই তাই করলেন।
আমি উঠোন প্রাঙ্গণের আনুমানিক মধ্যস্থল বরাবর বিগতখানিক পুরু করে বালির বেদি তৈরি করলাম। তারপর সেই বালির বেদিকে কেন্দ্র করে তুললাম জোড়া ইটের চতুষ্কোণ। কাঠ সাজিয়ে কাষ্ঠ স্তূপের মাথায় হালকা অল্প ঘি ঢেলে দিয়ে আমার আসনের সামনে একটি কুণ্ডলিনী চক্র অঙ্কন করলাম। আমার নাভি দেশ অনুযায়ী একটা উল্টো ত্রিভুজ অঙ্কন করে ঠিক তার কেন্দ্রবিন্দু থেকে আরও একটি বিপরীতমুখী ত্রিভুজ অঙ্কন করলাম। ফলে তার অন্তর্নিহিত যে কটি কোণের সৃষ্টি হলো তার প্রত্যেকটিতে একটি করে পঞ্চজবা রেখে দেবীর আহ্বানের পট ঘোষণা করলাম বীজ মন্ত্রের সাহায্যে। আমার পেছনে খানিকটা দূরে জমিদার বাবু ও রঘু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত প্রক্রিয়া দেখছে ও মাঝে মাঝে দোতলার দিকে তাকিয়ে বোধহয় সম্ভাব্য ক্রিয়ার ফলাফল স্বরূপ কোনো প্রকারের জাগতিক পরিবর্তন হচ্ছে কিনা সেটা নিরীক্ষণ করছে। গ্রামের খাঁটি গাওয়া ঘি মেশানো শুকনো বেলকাঠের ওপরে জ্বলন্ত দেশলাই কাঠি পড়তেই তা দাউ দাউ করে জ্বলে উঠল। আমি আসন শুদ্ধি করে শুরু করলাম কুণ্ডলিনী দেবীর বীজ মন্ত্র পাঠ। পূর্ব প্রশিক্ষিত বিদ্যা অনুযায়ী কিছু বাদেই অনুভব করলাম দেবীর উপস্থিতি ঘটেছে। নাকে এসে ধাক্কা খেলো এক নেশায় ডুবিয়ে দেওয়া মদিরার গন্ধ। আমি একটি পঞ্চজবা হাতে নিয়ে দেবীকে উদ্দেশ্য করে জানিয়ে দিলাম আমার যজ্ঞের কারণ। ফুলটি জয়নের নামে উৎসর্গ করে সামনে জ্বলন্ত ধুনির আগুনে ছুড়ে দিতেই কানে ভেসে উঠল এক অপার্থিব চিৎকার। জমিদার বাবু ব্যাকুল হয়ে আমার পাশে আসতেই আমি হাতের ইশারায় তাকে থামিয়ে দিলাম। একই সময় পর পর আবার দুবার আর্তনাদ মিশ্রিত চিৎকার ভেসে এলো দোতলার ওই ঘরের থেকে। শীতের রাতের স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে পরিবেশে। আমি দেবীকে প্রণাম পূর্বক আসন ছেড়ে জমিদার ও রঘুকে নিয়ে জয়নের ঘরে গেলাম। বললাম, রায়বাবু, আলো জ্বালুন। অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বলে উঠলে প্রকৃতিস্থ হতে খানিক সময় লাগে। দেখলাম জয়ন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে ওর বিছানায় ওঠার চেষ্টা করছে। আমি বললাম, রায়বাবু, ওকে নিচে নিয়ে চলুন। কটা দিন ওকে আপনার ঘরে রেখে দেওয়াটা উচিত কাজ হবে। আর এই ঘরের আয়নাটি আমি আমার সঙ্গে নিয়ে যাব, ওটিকে গঙ্গায় দিতে হবে। জমিদার বাবুর চোখের কোলে জল জমে এসেছে তখন। অনেক কিছু বলতে চেয়ে উত্তেজনা ও আকস্মিকতার প্রভাবে ভাষা হারিয়ে ফেলেছেন তা বেশ বুঝতে পারলাম। ভক্তিপূর্বক আমার উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে জয়নের কাছে চলে গেলেন। আরো 2 দিন আমি জয়নের শরীর ও গতিপথ পর্যবেক্ষণ করলাম। এত সহজেই আমি বহু প্রাচীন অভিশাপের মোচন ঘটাতে পারবো তা ভাবতেই পারিনি। তবে কি এই কাহিনী এখানেই শেষ? না, মোটেই তা নয়। 3 দিনের দিন জয়নের দোতলার ঘরে গিয়ে তার দেওয়ালে লাগানো ছোট্ট আয়নাটি খুলে আমার পুটলিতে নিয়ে বেরিয়ে গেলাম আবার অজানার উদ্দেশ্যে। দিন 10 টানা হাঁটার পর একটি নদী সংলগ্ন গ্রামে এসে পৌঁছালাম। তখন সন্ধ্যা হয়েছে, গায়ের ছেলেরা সব ছোটাছুটি করে মাঠের থেকে দৌড়ে বাড়িতে ফিরছে। ওদেরকে রাস্তা ছেড়ে দিতে গিয়েই পা দিলাম জলে ডুবে থাকা হাঁটু সমান একটা গর্তে। হাতের সাহারায় বড় বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম ঠিকই, কিন্তু পুঁটলির ভেতরে থাকা জয়নের ঘরের আয়নাটা গেল ভেঙে। ভাবলাম আজ রাতটা আর পুঁটলি হাতিয়ে কাজ নেই, কাল সকালে সব এক জায়গায় করে নদীতে গিয়ে মন্ত্রবন্ধন করে ফেলে দেব। জমিদার বাবু অর্থ সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমি নেইনি। অর্থ থাকলে আলসেমি বাড়বে, তখন মনে হবে 2 দিন শুয়ে বসে কাটিয়ে দিলেও বিশেষ ক্ষতি কিছু হবে না। তাও উনি জোর করে একটা মোটা আলোয়ান দিয়ে দিলেন আমায় কৃতজ্ঞতা স্বরূপ। সেটাই আপাদমস্তক পেঁচিয়ে শুয়ে পড়লাম একটি বটগাছের তলায়। সে কি আরামের ঘুম হলো সেই রাত্রে, তোমাদের কি বলবো।
পরদিন সকালে কাঁচের টুকরোগুলো একত্রিত করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলটা গেল কেটে। কোনো রকমে সমস্ত কাজ ছেড়ে স্নান করে যখন ঘাটে উঠছি, হঠাৎ কেন জানি না আমার মনে হলো আমার একবার বাড়িতে যাওয়া উচিত। এই বাড়ির প্রতি টান আমার নতুন ব্যাপার নয়, তবে এইরূপ মনোবাসন আর কোনোদিনই আমি প্রতিবাদ করিনি। পথে হাঁটতে হাঁটতেই প্রথম লক্ষ্য করছিলাম পরিবর্তনটা। মনে হলো আমার হাতের কবজিগুলো আগের থেকে অনেক সরু হয়ে গেছে। পথে পথে ঘুরে বেড়ানো শক্ত হয়ে যাওয়া পায়ের চামড়াগুলো এখন যেন হালকা নুড়ির খোঁচাতেই প্রচণ্ড বেদনা অনুভব করছে। অতি কষ্টে অবশেষে যেদিন বাড়িতে পৌঁছালাম, দেখলাম বাড়িতে কেউ নেই। শরীর এতটাই ক্লান্ত যে পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব সেই শক্তিও নেই আর বুকে। আগেকার দিনে এমনকি এখনো কিছু কিছু বাড়িতে চাবি রাখার একটা নির্দিষ্ট স্থান থাকে, তেমনি আমাদের বাড়িতেও এমন একটি জায়গা ছিল। দেউড়ির পাশে একটি ওল্টানো পেতলের বাটির তলায় চাবি রেখে দিতেন ঠাকুমা। তখন থেকেই এই প্রথা চলে আসছে। আমি যথাস্থান থেকে চাবি নিয়ে আমার ঘর খুলে পুঁটলিটা রেখে বিছানায় একটু বসলাম। চোখ ক্লান্তিতে ভারী হয়ে আসছে তখন আমার। রান্নাঘর থেকে হেরিকেন এনে সেটা জেলে রেখে কুয়োর জল দিয়ে চোখ মুখ ধুয়ে ঘরে এসেছি। এমন সময় চোখ পড়ল আমার সদর দরজার বিপরীতে দেওয়ালে ঝুলিয়ে রাখা আয়নাটার উপরে। সঙ্গে সঙ্গে যেন বাইরের সমস্ত শীতল হাওয়া জড়ো হয়ে আমার মেরুদণ্ডকে এক মুহূর্তে পাথর করে দিল। হ্যারিকেনের ম্লান হলদে আলোয় দেখলাম আমার বর্তমান চেহারায় এক আমূল পরিবর্তন ঘটেছে। যে মুখ আমি দেখতে পারছি সেটা আমার মুখ নয়, এই মুখ জমিদার চন্দ্রকমল রায়ের বড় ছেলে জয়নের। আয়নার আরো কাছে গিয়ে দেখলাম, না, কোনো ভুল নেই, আমি একেবারেই ঠিক দেখছি। আমার হাত পা শুকিয়ে সরু হয়ে গেছে এই কারণেই। কি করব, কোথায় যাব, কি করা উচিত কিছুই বুঝতে পারলাম না আমি। শুধু মনে মনে এটাই ঠিক করে নিলাম যে কাল ভোরের আলো ফোটার আগেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। জীবন সংকট বোধ করলাম বেশ কয়েকবার। বিছানায় বসে বসে ইষ্ট নাম জপ করছি আর মাঝে মাঝেই মন টানছে আয়নার দিকে। মনোসংযোগের কারণে বাইরে এসে বসলাম বারান্দার চাতালে। কি অপরূপ সেই রাত্রি, শুক্লা পক্ষের সেই রাত যেন অপার্থিব সুন্দর হয়ে আমার শেষ জীবনের দিগন্ত উপহার দিচ্ছে। দূরের শিশু গাছটায় জোনাকিরা যেন চাতর বসিয়েছে। এমন সময় লক্ষ্য করলাম ঠিক সেদিনের মতোই উত্তর দিগন্ত বরাবর ছুটে গেল একটা নীল রঙের উল্কা। সে কি মহোৎসব চলছে আমার চোখের সামনে তোমাদের কি বলবো। ঠিক তখনই আমার ঘরের ভেতর থেকে শুনতে পেলাম একটি কণ্ঠ, এমন ভুল জীবনে যতবার করবে ততবারই এইরূপ ফল পাবে তারানাথ। নিয়তি ও বিধির বিধানকে খণ্ডানোর স্পর্ধা কোনো মানুষেরই নেই। যে পুঁথির দ্বিতীয় খণ্ড তুমি না পড়েই যজ্ঞে বসলে, সেই খণ্ডটি আমার কাছে আছে, এই নাও পড়ো। এবার লোকটি ঘরের ভেতর থেকে দরজার সামনে এলো। বয়স আন্দাজ করা শক্ত, তবে মুখের আদল খুবই পরিচিত। এতটাই পরিচিত যে মনে হয় জীবনে কোনো এক সময় এই মানুষটার সাথে আমার আলাপ হয়েছিল। যদিও ঘরে জেলে রাখা আলোর বিপরীতে এসে দাঁড়িয়েছে বলে ভালো করে তার চেহারা আবিষ্কার করতে পারছি না। বারবার চোখ চলে যাচ্ছে আমার দিকে এগিয়ে রাখা পুঁথিটার দিকে। কৌতূহলবশত সেটি হাতে নিয়ে হয়তো একবারের জন্য চোখের পলক ফেলেছিলাম, এরই মধ্যে সামনের মানুষটি উধাও। লাফ মেরে উঠে ঘরে গেলাম। হেরিকেনের আলো বাড়িয়ে ঘরের আনাচে কানাচে এমনকি চৌকির তলায় পর্যন্ত দেখলাম, কিন্তু সেই আগন্তুকের আর নেই কোনো নিশানা, কোনো ইঙ্গিত, কোনো স্মৃতি প্রতিশ্রুতি। কাঁপা কাঁপা হাতে সেই পুঁথিটি ধরলাম হ্যারিকেনের সামনে।
তাতে লেখা আছে হত্যা করা হয়েছে এমন কোনো তান্ত্রিকের শরীরে ঋণাত্মক শক্তি অভিশাপ হয়ে বইতে থাকে ঘাতকের বংশের ওপরে। যদি কোনো তান্ত্রিক সেই অভিশাপ মোচন করে তবে অবশ্যই যেন সেই পৈশাচিক শক্তিকে আবদ্ধ করে গঙ্গাহুতি দেয়। এমতো অবস্থায় কোনোভাবে যদি সেই শক্তি তান্ত্রিকের শরীরে প্রবেশ করে যায় তবে সেই বংশের সমস্ত অভিশাপ তার উপরে বিরাজমান হয় এবং একই নিয়মে সেটি চলতে থাকে বংশানুক্রমে। এই প্রক্রিয়ার সমাপ্তি সম্ভব নয়, কারণ এটি নিয়তির বিধান। এবার তোমরাই বলো, এই সময় আমার মনের অবস্থা কি হতে পারে? ভয়ে আমার হৃৎপিণ্ড এতই সক্রিয় হয়ে গিয়েছে যে তার প্রতিটা স্পন্দন আমি নিজের কানে শুনতে পাচ্ছি। মরতে কে চায়? বুক ভরা আকাঙ্ক্ষা নিয়ে পরবর্তী পৃষ্ঠায় এসেই দেখলাম দুটি পাতার মাঝে একটি সাদা কাগজের টুকরো রাখা আছে। কাঁপা কাঁপা হাতে খুলে ফেললাম সেটি। তাতে লেখা আছে, সেদিন নদীর পাশে হাকিনি আবদ্ধ ভাঙা আয়নার টুকরোয় তোমার হাত কেটে যায়। আশা করি তোমার মনে আছে, ওই ক্ষত স্থান থেকেই তোমার শরীরে প্রবেশ করেছে এই কালো শক্তি। তবে জীবনে কোনোদিনও আর এমন বিধিবিরুদ্ধ কাজ করতে গিয়ে নিজের জীবন সংকট বাঁধিয়ে বসো না তুমি। এই প্রথম এবং এই শেষবারের জন্য তোমায় আমার পুণ্যাত্ম থেকে জীবন দান করে গেলাম। ইতি অমর জীবন ভট্টাচার্য। তারানাথ চুপ করল। আমি ও কিশোরী অবাক ও বিস্ময়ে জর্জরিত হয়ে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। সে বললে, আজকের মতন এসো, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন উঠি, বুঝলে? পরশুদিন তোমরা একবার এসো কিন্তু। তারানাথের নির্দেশ মতো উক্ত দিনে আমরা তার বাড়িতে আসলাম ঠিকই, তবে সেই আসবার কারণ কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিত। কিশোরীর অফিসের কেরানি স্বপন এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং তার চেহারায় যে আশ্চর্য পরিবর্তন দেখা গিয়েছিল তা এখন একেবারেই স্বাভাবিক। আমরা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না, এমন অলৌকিক সে ঘটনা। তারানাথকে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, স্বপন যে এখন সম্পূর্ণ সুস্থ, এটা কি করে সম্ভব হলো? আপনি তো বলেছিলেন। তারানাথ হাতের ইশারায় আমায় থামতে বলে বললে, স্বপনের বাড়িটা খুঁজে পেতে আমার বেশি বেগ পেতে হয়নি। কিশোরীর মেস সংলগ্ন চায়ের দোকানে গিয়ে একটু খোঁজ নিতেই ঠিকানাটা পেয়ে যাই। গত পরশু যে ঘটনা তোমাদের শুনিয়েছিলাম তাতে একটা জিনিস আমি বাদ রেখেছিলাম, যা তোমাদের বলিনি। অমরজীবন বলেছিল এমন দুর্বিপাকে দ্বিতীয়বার কোনো দিনও পড়লে সে আমায় আর বাঁচাতে পারবে না। তবে তার সঙ্গে আমায় একটা মন্ত্র সে দিয়েছিল ওই পত্র মারফত। বলেছিল যদি আমার জীবদ্দশায় এমন কোনো ব্যক্তির সন্ধান আমি পাই যে ওই একই মৃত্যু যন্ত্রণায় ভুগছে, তাহলে যেন আমি তাকে গিয়ে সাহায্য করি। তাই সুযোগ যেহেতু একবারের জন্য আমার হাতে ছিল, সেটারই সদ্ব্যবহার করলাম আর কি। স্বপন তার গ্রামের বাড়িতে বউচণ্ডীর মাঠ নামের একটি কুখ্যাত জায়গায় গিয়েছিল। তারপরের থেকেই ওর এই অবস্থা। আশা করি সেখানে গেলে ভূত প্রেত পিশাচের দৌরত্ব এখনো দেখা যাবে। যদি তোমরা চাও সেখানে একবার ঘুরে দেখে আসা যেতেই পারে। কি বলো, যাবে নাকি? যেতে চাইলে এই গল্পের কমেন্টে জানাও।